আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে অনেকে আমার রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের যে কলিং তো এখন মালয়েশিয়াতে বন্ধ করে দিয়েছে টোটাল, তো আমাদের ভিসা হয়নি। মেডিকেল করাইছিল প্রায় আমরা 1 থেকে 1.5 লাখ করে দিয়ে রাখছি, কিন্তু আমাদের ভিসা হয় নাই এখনো, বা আমাদের শুধু মেডিকেলটাই হয়েছিল আর কোনো অ্যাপ্লাইও করে নাই। তো এখানে কথা বলবো হচ্ছে 3টা বিষয় নিয়ে। যারা হচ্ছে পাসপোর্ট দেন টাকা জমা দিয়েছেন, মেডিকেল করছেন, আপনাদের ভিসা হয় নাই। আবার হচ্ছে যাদের ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে মানে কলিং পেপার এখনো আসে নাই, 3 লাখ 4 লাখ টাকা অলরেডি দিয়ে ফেলছেন। আর হচ্ছে যাদের ভিসা, কলিং এবং ই ভিসা সহকারে মেন পাওয়ার সহ হয়ে গেছে, তাদের এই 3টা বিষয় নিয়ে কথা বলবো যে আপনাদের টাকাগুলা কিভাবে উঠাবেন। সো এখানে যদি আমি প্রথমত যে বিষয়টা আসি, নাম্বার 1, আপনি যদি মেডিকেল করে থাকেন শুধু 50,000 অথবা 1 লাখ টাকা দিয়ে থাকেন, আপনার ভিসা অ্যাপ্লাইও হয় নাই বা আপনার কোনো কিছুই হয় নাই, তো এই ক্ষেত্রে আপনি টাকাটা কিভাবে তুলবেন? আপনি যার মাধ্যমে টাকা দিয়েছেন, যাকে টাকা দিয়েছেন, এজেন্ট হোক অথবা এজেন্সি, যদি এজেন্ট হয়ে থাকে মনে রাখবেন যে ওই এজেন্ট আপনার এজেন্সিকে শুধু 50,000 টাকাই দিয়েছে মেডিকেলের পরে, ফিট হওয়ার পরে। যদি 1 লাখ বা 1.5 লাখ দিয়ে থাকেন ওইটা এজেন্টের কাছেই আছে। আর যদি সরাসরি হয়ে থাকেন তাহলে তো যা দিয়েছেন ওইটা তো আপনি জানেনই। তো এই ক্ষেত্রে আপনি তাদের সাথে আলোচনা করে এটা মিটিয়ে ফেলবেন যত টাকাই পান। যদি 50,000 দিয়ে থাকেন, বেশিরভাগ মানুষই 50,000 দিয়ে থাকে মেডিকেলের সময়, অথবা 1 লাখ। 1 লাখ যারা দেয় এরা হচ্ছে আপনার তারা এজেন্টের কাছে দেয়। সো ওই ক্ষেত্রে আপনি এজেন্ট যদি হন তাহলে তার সাথে কথা বলবেন, অথবা এজেন্সি হলে তার সাথে কথা বলবেন। কথা বলে আপনার পাসপোর্ট এবং টাকা ব্যাক আনার চেষ্টা করবেন। মানে উনি যাই দেখ, যদি 1 লাখ দিয়ে থাকে 50,000 যদি আপনাকে ব্যাক দেয় আপনি নিয়ে আসেন, কিচ্ছু করার নাই। তো এই ক্ষেত্রে ঝামেলায় যায় লাভ নেই। আর যদি আপনার ওই রকম সিস্টেম থাকে যে না আপনার সাহস আছে, আপনার 1 টাকাও ছাড় দিবেন না, তখন আপনি রিপোর্ট করে এই টাকাটা উঠাইতে পারেন থানায় মামলা করে, আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে। আর যদি না থাকে তাহলে তারা যা দেয় আপনি নিয়ে চলে আসেন, আর ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। এবার আসি দ্বিতীয় প্রসেসিং। যাদের হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট দেন প্রায় 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ফেলছেন, আপনি মেডিকেল করছেন, আপনার ভিসা অ্যাপ্লাই হয়েছে, কলিং পেপার আসে নাই, তারা কি করবেন? কলিং পেপার আসে নাই, অথবা কলিং পেপার আসছে কিন্তু ভিসা আসে নাই। তো এই ক্ষেত্রে এই দুই সিস্টেমই কিন্তু এক। যদি কলিং পেপার এসেও থাকে বা কলিং পেপার না এসে থাকে, মানে আপনার ভিসা অ্যাপ্লাই হয়েছে, অনলাইনে আপনার ভিসা চার্জ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, তো তারা হচ্ছে যদি 2 থেকে 3 লাখ টাকা দিয়ে থাকেন, এটা হচ্ছে কি আপনার কলিং পেপার আসার পরে মূলত টাকাটা পেমেন্ট করতে হয়, এর আগে 50,000 টাকা। কিন্তু যদি আপনাদের বেশি টাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি থানায় যেয়ে একটা মামলা করবেন। যদি টাকা না দিতে চায়, থানায় যেয়ে যদি মামলাটা করেন, আপনার হবে কি, যদি প্রমাণটা আপনার থাকে, যদি প্রমাণ নাও থাকে তাও আপনি মামলা করবেন। মামলা করলে এক্ষেত্রে আপনি 100% টাকাটা ব্যাক পাবেন। ফুল টাকা না পেলেও আপনি 3/2 ভাগ অবশ্যই পাবেন। আর হচ্ছে এখানে যদি বেশি টাকার পরিমাণটা যদি বেশি হয়, যেমন 3 লাখ টাকার পর্যায়ে চলে যায়, ওই ক্ষেত্রে যদি এজেন্সিরা বলে তুমি 2 লাখ টাকা পাবে, 1 লাখ টাকা পাবেন না, তো ওই ক্ষেত্রে আপনি যদি মনে হয় যে না আপনি ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন না, তো আপনার কিচ্ছু করার নেই, আপনি টাকাটা উঠিয়ে ফেলেন 2 লাখে। আর যদি দেখেন যে 3 লাখের মধ্যে শুধু 3 লাখই মায়, তখন আপনি কি করবেন? যদি গ্রামের এজেন্ট দিয়ে থাকেন তার সাথে পরামর্শ করবেন যে সে আপনার এজেন্সির কাছে পেমেন্ট যে সিস্টেমে করছে, ঠিক আছে, ওনার কাছে অবশ্যই রিসিট আছে যদি গ্রামের এজেন্সি হয়। আর যদি আপনি সরাসরি পেমেন্ট করেন তাহলে তো আপনার কাছে সরাসরি রিসিটটা আছে। তো এই ক্ষেত্রে আপনি ওই রিসিট নিয়ে একজন উকিল হায়ার করবেন, একজন উকিলের সাথে কথা বলবেন প্রথমত। যদি 4-5 লাখ 3 লাখ টাকার মামলা হয়, কোনোভাবেই টাকাটা না উঠাতে পারেন, উকিলের সাথে কথা বললে হবে কি, আপনার উকিল আপনাকে অবশ্যই পরামর্শ দিবে যে আপনার
কোন সিস্টেমে তাদের থেকে টাকাটা আনা যায় বা করা যায়, উদ্ধার করা যায়, তাদের কিন্তু প্রত্যেকটা দ্বারাই জানা থাকে, বুঝছেন? তো এই ক্ষেত্রে যদি আপনাদের উকিল পরিচিত থাকে, অথবা আপনার হাইকোর্টে গেলে দেখবেন উকিল পাবেন, তাদের সাথে পরামর্শ করে 10-20 হাজার টাকা যাই হোক খরচ করে আপনি তাদের নিয়ে একটা মামলা করবেন হাইকোর্টে, তখন কিন্তু আপনি 100% টাকা ব্যাক পাবেন। 1 টাকাও তারা কম দিতে পারবে না, আপনি ফুল টাকাটাই কিন্তু উদ্ধার করতে পারবেন। আর হচ্ছে যাদের হচ্ছে কলিং পেপার, ই ভিসা সব কিছু চলে আসছে, মেন পাওয়ারও হয়ে গেছে, এখানে বাইরে কিন্তু একটা ইনকোয়ারি টিম গঠন করছিল, তো তাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমত তাদেরকে মেল করবেন, যদিও মেল করার জন্য আগেও আমি ভিডিও করছিলাম, তাদের অফিসে যে সরাসরি কথা বলবেন। যদি তারা কোনো ব্যবস্থা না নেয়, ওই ক্ষেত্রে আপনার একই প্রসেস, যে আপনি একজন উকিল হায়ার করবেন, একজন উকিল করে তার সাথে পরামর্শ করে দেখবেন যে আপনি কিভাবে টাকাটা উদ্ধার করা যায়। 6 লাখ, কারণ যেহেতু আপনার সবকিছু হয়ে গেছে, আপনি ফ্লাইটের জন্য আসতে পারেন নাই, তারা কিন্তু প্রায় 5 থেকে 6 লাখ টাকা দিয়ে ফেলছে। তো এই ক্ষেত্রে যদি আপনার উকিলের হায়ার করতে যে আপনি 20-25 হাজার টাকা খরচও হয়, এত টাকা খরচ হওয়ার কথা না, তাও যদি হয়, তো আপনি একজন উকিল ধরে অবশ্যই আপনি উকিল ধরবেন, উকিল ধরে হাইকোর্টে মামলা করবেন। যে ধারা অনুযায়ী, এই ধারা অনুযায়ী যদি আপনার মামলা করেন, ঠিক আছে, এই ধারা অবশ্য আমি বলতে পারতেছি না কারণ আমার মনে নেই, এই ধারা অনুযায়ী যদি আপনি মনে করেন যে মামলা করেন, উকিলের সাথে কথা বলে আপনি 100% আপনার টাকাগুলো ব্যাক পাবেন। তো ওই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আপনার বই পাওয়া যাবে না বা বইভীতি কোনো কাজ করা যাবে না, কারণ আপনি বাংলাদেশি, আপনি লিগেলভাবে কাজ করবেন, আপনাকে প্রতারিত করা হয়েছে, এখানে 3টা দ্বারা মামলা করতে পারবেন, বুঝছেন? প্রথমত প্রতারিত, দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিসা দিছে, ফ্লাইট আসতে পারে নাই, লোক পাঠাতে পারে নাই তারা, তৃতীয়ত হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক দিচ্ছে না। তো এখানে 3টা দ্বারাই কিন্তু আপনি মামলা করতে পারবেন। এখানে এই কারণে হচ্ছে আপনার সবচেয়ে বেশি সহজ হবে টাকাটা ওঠানো। আপনি যদি এমনি যে হুমকি ধুমকি যাই দেন, কোনো লাভ হবে না। যখন আপনি এটা আইনিভাবে তাদের নোটিশ পাঠাবেন, হাইকোর্ট তাদের নোটিশ দিবে, ঠিক আছে, যে তাদের টাকাগুলা ফেরত দিয়ে দাও, এত দিনের ভিতরে না দিলে তার জন্য কিন্তু অবশ্যই ওখানে কিন্তু পুলিশ পাঠাবে তাকে গ্রেফতার করার জন্য। তো ওই ক্ষেত্রে ওরা হচ্ছে গিয়ে এই ঝামেলায় না গিয়ে দেখবেন যে আপনার টাকাটা পরিশোধ করে দিবে, যে আপনি মামলাটা তুলে ফেলেন, আমরা আপনার টাকাটা পরিশোধ করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যদি দেখেন বেশি একটু আরো দৌড়াতে হবে, তখন কি আপনার ওনার 50,000 60,000 যাই কম দেয়, আপনি টাকাটা উঠিয়ে নেবেন। আর যদি দেখেন বেশি টাকা, মানে তারা একটা সংশোধনতা করতে চায়, বেশি টাকা এই করে, তো আপনি মামলাটা যেটা বহাল করছেন এটা বহাল রাখবেন, হাইকোর্ট পর্যন্ত তাকে নিয়ে যাবেন। তো দেখবেন যে ওই টাকাটা দিতে বাধ্য, আর কোনোভাবেই সে টাকাটা আটকাতে পারবে না। এটা বাংলাদেশের যেই আপনার মানে যে কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী হোক, যাই হোক, আপনি যখন হাইকোর্টের মাধ্যমে মামলাটা করবেন, হাইকোর্টে চলে যাবে, তার অবশ্যই হাজিরা দিতে হবে, অবশ্যই আপনার টাকাটা ব্যাক দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি উকিলের কোনো মানে এই বিষয়ে যদি আপনারা বুঝতে না পারেন, বা আমার এই ভিডিওতে যদি আমি বোঝাতে না পারি আপনাদের, তাহলে দয়া করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আমি যদি উকিলের নাম্বারও লাগে আপনার, ওই ক্ষেত্রে আমি উকিলের নাম্বার দিয়ে দিতে পারবো, আপনি তার সাথেও পরামর্শ করে দেন, আপনি ব্যবস্থা নিতে পারেন যে আপনি কি করতে পারেন বা কি করলে আপনার ভালো হয়। কারণ আমার থেকে একজন উকিল হচ্ছে বেশি অভিজ্ঞ এ বিষয়ে, কারণ তার এই মামলা নিয়ে কাজই, ঠিক আছে? আমি শুধু আপনাদের সাজেশনটা দিলাম যে আপনাদের কি করলে ভালো হবে। তো আমার থেকে পরামর্শ না নিয়ে যদি আপনি একজন উকিলের কাছে 500 টাকা দিয়ে পরামর্শ নেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনার 5,000 টাকার লাভ হবে। একটা কথা মনে রাখেন, যখন আপনি মামলা মোকদ্দমায় যাবেন, তাদের থেকে সহযোগিতা নিলে আপনি কিন্তু 100% বিষয়টা জানতে পারবেন। আর হ্যাঁ, আপনারা এখানে দ্বিধাদ্বন্দ্বে না থেকে, বই পেয়ে চুপ করে বসে না থেকে, ঠিক আছে, আপনার তো এমনি লাইফ শেষ, তো আপনি অবশ্যই কিছু করার চেষ্টা করুন, ঠিক আছে? এখানে আরো যদি 5-6 লাখ টাকার মামলা হয়, তাহলে আপনি আরো 20-30 হাজার টাকা খরচ করুন।
ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি 100% টাকাটা ব্যাক পাবেন। আর না হলে যত সময় যাবে ততই কিন্তু আপনার এই বিষয়টা পিছনে পড়বে, ঠিক আছে। সো একদম শেষ হয়ে যাবে বা আপনি টাকাটাও উঠাইতে পারবেন না, এক্ষেত্রে আপনার ঘুরতে হবে প্রায় বছরের বেশি। সো আপনি মামলা করে যদি 1 মাস ঘুরেন তো আপনার টাকাটা 100% ব্যাক পাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর একটা লাইক করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।